যশোরের কারাগারে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে এই সরকারের সময়, সরকারের প্রশাসনের লোকজন এবং ছাত্রলীগের নেতা বাগেরহাটের জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী গেলেন, সন্তান গেলেন। আজকে খবর এসছে হাইকোর্ট মানবিক দৃষ্টিতে তার জামিন মঞ্জুর করেছে। আমি পুরো বিষয়টি আপনার কাছে, এবং আপনি ক্রাইম নিয়ে কাজ করেন, আপনি মানবতা নিয়ে কাজ করেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আইনের চোখ কি বলে সত্যি। আপনাকে ধন্যবাদ। আমি যখন গ্রেপ্তার হয়েছি, গ্রেপ্তারের পরে আবার আমাদের মিথ্যা একটা মামলা দায়ের করে আমাদেরকে আবার জেলে পাঠানো হয়েছে। মানে কোন এক বর্বর দেশে আমরা বাস করছি। আমাদের তো প্রায় বাংলাদেশ 5 দশক ধরে আমরা দেখলাম, তো এরকম আমরা কখনো দেখিনি যে প্রকাশ্য দিবালোকে একটা আলোচনা সভার উপরে মব সন্ত্রাস করে তারপরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবার জেলখানায় তাদের পাঠিয়ে দেয়। তো ধরেন যে বাংলাদেশকে যদি আজকে বলা হয় যে এটা কোন দেশ, এখানে কি সভ্যতা আছে, এখানে কি গণতন্ত্র আছে, এখানে কি মানবাধিকার আছে? আমরা 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে বাংলাদেশটা হবে একটা মানবাধিকারের দেশ, একটা আইনের শাসন থাকবে যেখানে, সুশাসন থাকবে যেখানে, যেখানে রাষ্ট্র সংস্কার হবে, আমরা গণতন্ত্রের পথে আরো এগিয়ে যাব। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে আপনার নোবেল লরিয়েট ইউনূস সাহেব, তার যে বাংলাদেশ, সেখানে তো মানবাধিকারের কোনো নামগন্ধ নাই, সেখানে আইনের শাসন নাই, সেখানে সুশাসন নাই, সেখানে কোনো ইনসাফ নাই। কারণ আপনি মানে বাংলাদেশের এই রকম অবস্থা, আপনি একজন ব্যবসায়ী বলেছেন 40 বছরের ভিতরে তিনি এত খারাপ অবস্থা দেখেন, আরেকজন আপনার রাজনীতিবিদ বলেছেন কয়েক দশকের ভিতরে এত খারাপ রাজনীতির অবস্থা তিনি দেখেন না। আপনি যদি মানে রাজনৈতিক অবস্থা দেখেন, আপনি যদি অর্থনৈতিক অবস্থা দেখেন, আপনি যদি শিক্ষার অবস্থা দেখেন, আপনি যদি নারী স্বাধীনতার অবস্থা দেখেন, মানে দেশের ভেতরে একদিকে হচ্ছে মব সন্ত্রাস, আর একদিকে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম নিষ্ক্রিয়, সেনাবাহিনী কোনো কাজ করছে না, মানে সবার মধ্যে একটা যে ভয় কাজ করছে। হ্যাঁ, তো এরকম একটা পরিস্থিতি আমাদের কারোর জন্য ভালো না, আমাদের দেশের জন্য ভালো। তো যাই হোক, আমার নিজের তো খুব বেশ কি বলবো, যুদ্ধ বলা যায়, যুদ্ধ একরকম। মানে যুদ্ধ ঠিক না, আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো বিভিন্ন সময় রাজনৈতিক দলের শাসন দেখেছি, রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তারা দুর্নীতি করে, তারা টাকা পাচার করে, তারা বিরোধী দলকে হয়রানি করে। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনি একদিকে মবের ভয়, আর একদিকে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে আপনি কোনো সুরক্ষা পাবেন, আপনি যদি আদালতে যান কোনো জামিন পাবেন। এখন এই যে আপনার কিছুদিন আগে যে বর্বরতম মানে ঘটনাটা হলো, যে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের যে ভবন এবং একই সাথে আপনার ছায়ানট এবং উদীচী, এবং আমরা জানি যে সেটা ঘোষণা দিয়ে সেখানে আক্রমণ করা হয়েছে, সেখানে আগুন জ্বালানো হয়েছে। এবং আপনি যদি ওই ঘটনার মানে আক্রমণের পরের দিন আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের ওই যে ভবন তার দিকে তাকান, দেখবেন যে কালো, মানে আগুনে পুড়ে কালো কয়লা হয়ে গিয়েছে। না, আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে আপনি মানে আপনার বাড়িতে কিংবা আপনার অফিসে আগুন দেওয়া হয়েছে, আপনার চারপাশের লোক যারা মব সন্ত্রাসী, তারা আপনাকে হত্যা করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আক্রমণ করছে, তারা ফাইল কাগজপত্র সবকিছু নিয়ে পুড়িয়ে জ্বালিয়ে কয়লা করে দিচ্ছে। ওদিকে পুলিশও আসছে না, সেনাবাহিনীও আসছে না, আপনার নিজেকেই নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। আপনার যে জীবন, আপনার যে সম্পদ, আপনার যে সুনাম, আপনি দেখেন যে প্রত্যেকটা লোক মানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। কাকে কখন মব করে মেরে ফেলবে, পুলিশ আসবে না, আপনি আদালতে গিয়ে কোনো সুবিচার পাবেন। আবার কার মব কখন কার বাড়ি ভেঙে দিবে, কার অফিস ভেঙে দিবে, কার আপনার কারখানা জ্বালিয়ে দিবে, কোনো নিশ্চয়তা। এখানে পুলিশ, সেনাবাহিনী, আদালত, আপনার নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে। তো এইরকম একটা মানে নাজুক অবস্থা, এরকম একটা মানে এত খারাপ অবস্থা কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রের ভেতরে
আপনার নিজের সুরক্ষার যে ব্যবস্থা আপনাকে সেই নিজেকেই করতে হবে। আপনার ওই হবস লক রুশো তারা যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছেন, যে সামাজিক চুক্তি মতবাদ, যে আমরা সব সমাজের যত মানুষ আমরা একসাথে হয়ে একটা সামাজিক চুক্তি করেছি, চুক্তি করে একদল লোকের হাতে আমরা সরকারি দায়িত্ব তুলে দিয়েছি, তারা আমাদের জীবনের নিরাপত্তা দেবেন, তারা আমাদের সম্পদের নিরাপত্তা দেবেন, তারা আমাদের সম্মান কিংবা সুনামের নিরাপত্তা দেবেন। তো এখন বাংলাদেশে আপনার জীবন, আপনার যে সম্পদ, আপনার সুনাম, না আপনি দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অধ্যাপক হন, আপনি সাংবাদিক হন, আপনি পুলিশ কর্মকর্তা হন, আপনি সেনা কর্মকর্তা হন, কি মানে শুধুমাত্র সমালোচনা না, আপনার অশ্লীল কথা বলা হচ্ছে যে সেনানিবাস গুড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেনা কর্মকর্তাদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, তারপরে আপনার পুলিশ নিয়ে, রাজনৈতিক নেতাদের নিয়ে আপনার মানে যাচ্ছে তাই ভাষায়, মানে এই যে আপনার মানে বাংলাদেশে ল্যান্ড অফ এনার্জি, বাংলাদেশে এই যে আপনার এরকম এনার্জি, কারণ রাজনৈতিক দল কিংবা যারা সরকার চালিয়েছেন, সামরিক শাসন হয়েছে, আমরা অনেক খারাপ অবস্থা দেখেছি, যে তখন আপনার দুর্নীতি হয়েছে, তারপর টাকা পাচার হয়েছে, মানুষের বিরোধী দলকে হয়রানি করা হয়েছে। কিন্তু এইরকম অবস্থা যে আপনি আপনার ঘরবাড়ি চালিয়ে দেবে, আপনার উপর আক্রমণ করবে মব, আপনার পুলিশ কিছু করবে না, আদালত কিছু করবে না, এবং এই যে সম্প্রতি যে সাদ্দামের যে বিষয়টা মানে এইটা তো মানে আমাদের সবাইকে এমন ভাবে মানে সংবেদনশীল করেছে, এমন ভাবে আমাদের নাড়িয়ে দিয়েছে যে আমরা মনে হচ্ছে যে মৃত্যু উপত্যকার মধ্যে আমরা বসবাস করছি। আমি একটু জানতে চাই যে ডক্টর ইউনূস আমাদেরকে বলেছেন জুলাই সনদের পরে আমরা সভ্য দেশে ফিরে যাব, আমরা সভ্য হয়ে যাব। হ্যাঁ, তো সেই সভ্যতার কি লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? জুলাই সনদ তো সবাই সই করেছে, তিনি জুলাই সনদ সই অনুষ্ঠানে বলেছেন যে এর মধ্যে দিয়ে আমরা সভ্যতার যুগে প্রবেশ করছি। সেটা আপনি কতটা প্রতিফলন দেখতে পাচ্ছেন? না, আমি তো বললামই যে আমরা একটা মৃত্যু উপত্যকার মধ্যে বসবাস করছি। এবং আপনার এখানে আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বোধহয় 17 জন না 20 জন তার নিজস্ব টিম আছে, এবং তাদেরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে, এবং তাদের প্রত্যেকেই কেউ বিদেশি নাগরিক, কেউ দ্বৈত নাগরিক, এবং তাদের মাধ্যমে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ধরেন বিদেশি কি এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার জন্য তারা এখানে সরকারে বসেছে, এবং সেটার জন্যই তাদেরকে মানে তারা সেটা বাস্তবায়ন করবেন, আর বাকিটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মানে সারা দেশে মব সন্ত্রাস করবে, সারা দেশে নানা রকম ট্যাগ দিয়ে মানুষকে হেনস্থা করবে। তো এইখানে আমি আসলে মানে আপনি 5ই আগস্টের পরে যখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু সবাই আমরা স্বাগত জানিয়েছি, আমরা কিন্তু সবাই চেয়েছি যে আপনার মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, আমরা চেয়েছি সুশাসন প্রতিষ্ঠিত হোক, আমরা চেয়েছি যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটুক, রাষ্ট্র সংস্কার হোক। এখন আপনি দেখেন জুলাই চার্টারটা এরা করেছে, এটা হচ্ছে একটা আপনার মুখোশ। জুলাই চার্টার তারা যে করেছে এটা হচ্ছে তাদের একটা মুখোশ। এই জুলাই চার্টারের মধ্য দিয়ে তারা সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে সব কবর দিয়ে দিতে চায়। এবং আপনি দেখেন যে রাষ্ট্র সংস্কারের যে কথা হয়েছে, শিক্ষা 11টা কমিশন করা হলো, শিক্ষা বিষয়ে কোনো কমিশন করা হলো। আপনি আজকে দেশের শিক্ষার কি অবস্থা, দেশের স্বাস্থ্যের কি অবস্থা, দেশের অর্থনীতির কি অবস্থা, আপনি দেখেন যে দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে প্রধান করে আপনার একটা কমিশন করা হয়েছিল, এবং তিনি বলছেন যে সরকারের এই সমস্ত আমরা যে সুপারিশ দিয়েছি সেটা বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো মনোযোগ নেই। হ্যাঁ, তারা এসছে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি করেছে, এখন তারা মানে কোথা দিয়ে কি করছে আমরা 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 জানতেও পারছি। হ্যাঁ, এবং নানা রকম কথাবার্তা আপনার অনেকেই বলছে, তার মানে কিছুটা সত্য, কিছুটা অর্ধসত্য, কিছুটা গুজব, কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সবাই একটা মৃত্যু উপত্যকার মধ্যে বসে আছি। এবং সাদ্দামের যে বিষয়টা, সেটা তো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কতটা নাজুক। আমি সাদ্দামের ঘটনাটাই আপনাকে একটু নজর দিতে চাইবো যে ছেলেটা 9 মাস জেলে ছিল, এই 9 মাস তার জামিন হচ্ছে না, এরকম কত সাদ্দাম তো রয়ে গেছে, এখনো তো আপনি জেলে নিশ্চয়ই দেখে এসেছেন।
আমি আপনাকে জেলের সাদ্দামদের খবর জানতে চাই আপনার কাছে। সেই জেলের সাদ্দামরা কেমন আছেন, নাম্বার ওয়ান। কেন এই অবস্থা? কিন্তু আইনের শিক্ষক, আমাদের আইন কি এভাবেই চলার কথা যে একটা মানুষের জামিন হবে, তারপরে জেল গেটে তার নামে আরেকটা মামলা হয়ে যাবে? এই যে সাদ্দাম আছে তার ঘটনাটা ধরে আমি আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করছি। আপনি কি দেখে এসেছেন জেলখানায়? এরকম সাদ্দাম কি আরো নেই সেখানে? আমার কাছে মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন তাতে 2001 সালের পরেই আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই বিরোধী দলকে এইভাবে হেনস্থা করেছে। হ্যাঁ, এবং সেই চর্চা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু ইউনূস সাহেবের সময় যেটা হয়েছে, আপনার অন্যান্য রাজনৈতিক দলের সময় আপনার হেনস্থা হোক আর যাই হোক, একটা না একটা জায়গায় গিয়ে আপনি কোনো একটা মানে কি বলে রিড্রেস কিংবা প্রতিকার পেতে হয় পুলিশের কাছে, নইলে আদালতের কাছে, কোথাও কিংবা জেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে শত শত মানুষকে মিথ্যা মামলা দেয়া হচ্ছে, তারা পুলিশের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না, তারা আদালতের কাছে গিয়েও প্রতিকার পাচ্ছে না, জেলখানার ভিতরেও তারা নানা রকম হেনস্থার শিকার হচ্ছে। এরকম অবস্থা আমি কখনো দেখি। হ্যাঁ, এবং আপনার সাদ্দামের যে বিষয়টা, আপনার তার স্ত্রী এবং তার তার 9 মাসের যে পুত্র সন্তান, তাকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করছে। এখন এই ঘটনাটার পরে আপনার অনেকেই প্রশ্ন তুলছে যে কেন আত্মহত্যা করল। আরেকটা বলা হচ্ছে যে আপনার সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো। তা আমার কাছে মনে হয় যে এই দুটো প্রশ্ন কিন্তু মৌলিক প্রশ্ন না। আপনার মৌলিক প্রশ্ন হচ্ছে যে সাদ্দামকে কেন আপনার কারাগারে আটকে রাখা হলো এবং তাকে কেন জামিন দেওয়া হলো। এবং আপনার বিষয়টা হচ্ছে যে শত শত সাদ্দামকে আপনার মিথ্যা মামলায় আটক করে জেলে রাখা হয়েছে। এবং আপনি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আপনি মামলা দায়ের করতে পারেন, কিন্তু এইভাবে মিথ্যা মামলা দায়ের করে আপনি জেলের ভেতরে রাখবেন, তারপরে তাকে জামিনও দেবেন না, এবং বছরের পর বছর সেই ছাত্রলীগ, যুবলীগ কিংবা যে কোনো দলের হোক, শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের কথা বলছি না, যে কোনো দলের আপনি তাকে প্রথমত মিথ্যা মামলা দেয়াটা, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে মিথ্যা মামলা, হ্যাঁ, এখন এটা নতুন মাত্রা পেয়েছে, মিথ্যা মামলা, তারপরে হেনস্থা করা, তারপরে এখন যে পরিস্থিতি করেছে তাতে করে ওই যে আপনার সাদ্দামের যে স্ত্রী, সে যে কেন আত্মহত্যা করেছে, এই জিনিসটা নিয়ে অনেকে ভুল বুঝাবুঝি একটা আমি দেখছি যে অনেকে অনেক রকম বক্তব্য দিচ্ছেন। এখন আপনার বুঝতে হবে যে ওই আমরা ক্রিমিনোলজি কিংবা ক্রিমিনাল লতে যেটা দেখি, অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ের আপনার বাচ্চা হবার পরে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছে। এই পোস্টপার্টাম ডিপ্রেশন অনেকের হয় এবং তখন কিন্তু তারা বাচ্চাকে মেরেও, এটা ব্রিটেনে আপনার কিছু মামলা হয়েছে এরকম। এবং সেই পোস্টপার্টাম ডিপ্রেশনে যখন একটা মহিলা তার নিজের বাচ্চাকে মেরে ফেলে এবং তাদেরকে বিচারেও সুপর্দ করা হয়েছে, তখন কিন্তু আদালত তাদের বলেছে যে না, আপনার একে তো শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো একটা মানসিকভাবে সুস্থ ছিল, সেরকম একটা পরিস্থিতিতে সে তার সন্তানকে হত্যা করেছে। তো আমার কাছে, আমি যে তথ্য যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হলো যে সাদ্দামকে প্রথমত মিথ্যা মামলায় অ্যারেস্ট করা হয়েছে, কারণ আমরা প্রচুর মামলা এরকম দেখছি যে আপনার মামলা করা হয়েছে, এজাহার ঠিক নাই, এজাহারের নাম নাই, তারপরে চার্জশিট দেওয়া হয়েছে সেটা ত্রুটিপূর্ণ, ঠিক মতো তদন্ত হচ্ছে না, কবে মামলা শেষ হবে, কবে সে জেল থেকে বেরোবে, এইরকম পরিস্থিতি আমি কখনো দেখি। আমি একই সাথে বলছি যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সময় কিন্তু আপনার বিরোধী দলকে হেনস্থা করা হয়েছে, কিন্তু এতটা নির্মম, কোনো একটা জায়গায় কিন্তু তারা নিঃশ্বাস ফেলার একটু জায়গা পেয়েছে, পুলিশকে টাকা দিয়ে হোক কিংবা আদালতে আইনজীবীকে ধরে জামিন নিয়ে হোক কিংবা জেল কর্তৃপক্ষের কাছে হোক। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে আপনি যদি বাইরে থাকেন আপনাকে মব পিটিয়ে মেরে ফেলে, আর আপনি যদি বাইরে না থাকেন তাহলে আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভেতরে আপনি দিনের পর দিন আপনাকে দীর্ঘশ্বাস ফেলতে হবে, আপনার শারীরিক মানসিক যে কষ্ট সেটা সহ্য করতে হবে, আবার একই সাথে আপনি জামিনও পাবেন না, আপনার মামলা কবে শেষ হবে সেটাও জানবেন না। এই যে একটা আপনার অন্যায়, এই যে একটা আপনার প্রচন্ড রকম হেনস্থা, এবং এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দিনের পর দিন যদি কেউ থাকে তাহলে পরে কিন্তু তার ডিপ্রেশন হয়ে যাবে। এবং এই যে মেয়েটা, যে তার সন্তান হওয়ার পরে
মানে সাদ্দামের স্ত্রী, তার সন্তান হওয়ার পরে তার স্বামীর জামিন হচ্ছে না, এবং আপনার কবে জামিন হবে তারও ঠিক নাই। পাড়া প্রতিবেশী সবাই তাকে নানা রকম কথা বলছে যে তোমার স্বামী তো জামিন পাবে না, এবার যদি জামিন পায় তাহলে পরে তোমার মানে মব পিটিয়ে মেরে ফেলবে। এবং দিনের পর দিন যখন এরকম পরিস্থিতি হচ্ছে, তখন কিন্তু আমার যতটুকু ধারণা, কারণ একটা মা তো তার সন্তানকে তার নিজের যে হৃৎপিণ্ড, তার যে কলিজার চেয়েও বেশি ভালোবাসে। সুতরাং এমন একটা পরিস্থিতি, অসহ্য একটা পরিস্থিতি না হলে সে তার মানে পুত্রকে হত্যা করে নিজে আত্মহত্যা করতেন। সেই প্রশ্নটা করতে হবে যে কেন তিনি সেটা করলেন। যে সাদ্দামের জন্য, তার পরিবারের জন্য সরকার এবং রাষ্ট্র এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, সেটার জন্য তাকে আত্মহননের পথ বেছে নিতে হবে। এবং তারপরে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব যে নতুন বাংলাদেশের কথা বলেছিলেন, সেই নতুন বাংলাদেশে মানে নতুন বাংলাদেশের কি অবস্থা আপনি দেখেন যে খুবই আনফর্চুনেট যে আপনি ওই 1971 সালে যে আন্তর্জাতিক অপরাধ করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন অপরাধী। তাকে আদালত বললেন যে আপনাকে জেলে যেতে হবে। নিয়ম অনুযায়ী কিন্তু তাকে, আপনি যখন মৃত্যুদণ্ড প্রাপ্ত মানে অপরাধী এবং পলাতক ছিলেন, আপনার কিন্তু যখন সে আত্মসমর্পণ করেছে সাথে সাথে কিন্তু তাকে আপনার কারাগারে পাঠিয়ে দিতে হবে। তাকে বলা হলো যে 80 বছর বয়স আপনার, আপনি মানে তার পক্ষ থেকে বলা হয়েছে, মাওলানা আবুল কালাম আজাদের পক্ষ থেকে বলা হয়েছে যে 80 বছর বয়স, ওনাকে দুইজনে ধরে তুলতে হয়। তাহলে পরে সেই কথা যদি বলেন, তাহলে পরে আদালতে, মানে আমি তো কারাগারে দেখে এসেছি, তৌফিক এলাহি চৌধুরী, তার মানে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন, তিনি কবি জসিমউদ্দিনের যে মেয়েকে বিয়ে করেছেন। এখন তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাকে দেয়া হয়েছে মিথ্যা মামলা, আর যদি অভিযোগ থাকে তাহলে পরে আপনি বিচার করেন, তো তার জামিন কেন হবে? তারপর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তার বয়সও 80, দুইবার তার হার্ট অ্যাটাক করে গেছে। এখন এই লোকগুলো তো আপনার আর কিছুদিন আপনি কারাগারে রাখলে তো তারা মারা যাবে। আপনার নুরুল মজিদ হুমায়ুন, এই যে শিল্পমন্ত্রী ছিলেন সাবেক, তাকে তো চিকিৎসা না দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তার আপনার যেটা হয়েছিল, তার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হওয়ার পরে আপনার পিজিতে পাঠানো হয়, সেখানে চিকিৎসা হয়, কিন্তু তিনি কিন্তু সুস্থ হন নাই এবং তার আইসিইউ দরকার ছিল, কিন্তু আইসিইউতে তার চিকিৎসা পাওয়া যায় নাই। সেজন্য তাকে আবার মানে কারাগারে ফেরত আনা হয়েছে। কারাগারের যে আপনার যে হাসপাতাল, সেটা খুবই মানে ভালো ডাক্তার নাই, ওষুধপত্র একদম প্রতিদিন আমাদের যে প্যারাসিটামল, তারপরে প্রতিদিন আমরা যে সমস্ত গ্যাসের ওষুধ খাই কিংবা ধরেন নানা রকম সমস্যার জন্য, সেগুলো ছাড়া আপনি ওখানে আর কোনো ভালো চিকিৎসা পাবেন। এবং সেই লোকটা কিন্তু বিনা চিকিৎসায়, যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তিনি মারা গেলেন। এবং তার মারা যাওয়ার পরে কিন্তু তার হাতে হাত পড়াটা ছিল। এবং আপনি অধ্যাপক আবুল বারকার, এই যে আপনার কিংবদন্তির অধ্যাপক, হ্যাঁ, দশকের পর দশক, এটা সবাই মুক্তিযোদ্ধা, যে প্রত্যেকের বয়স আপনার 70-80 বছর। এখন আপনি 15 মাস 14 মাস 15 মাস হয়ে গেছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, মিথ্যা মামলা, সেই মামলা তদন্তও হচ্ছে, আবার আপনি তাদের জামিনও দিচ্ছেন। এই যে লোকগুলো, যে সাবেক বিচারপতি খায়রুল হক, তারপরে তৌফিক এলাহি চৌধুরী, তারপরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, অধ্যাপক আবুল বারকার, এরকম অনেক ব্যক্তিকে যারা আপনার দুর্নীতি করেছে, যারা টাকা পাচার করেছে, আপনি তাদেরকে বিচার করেন, তাদেরকে জেলে রাখেন। কিন্তু এই যে সমস্ত লোকগুলো যাদেরকে মিথ্যা মামলা দিয়েছেন এবং যারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা তো বটেই, বাংলাদেশকে গড়ে তোলার জন্য তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, এখন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আপনি মানে এই মামলাটার অগ্রগতিও হবে না, আবার ওদিকে তাদেরকে জামিনও দেবেন না। তো এই যে আপনার মানে বাংলাদেশটা তো মৃত্যু উপত্যকা হয়ে যাবে। হ্যাঁ, আপনি মানে এইভাবেই মানুষগুলো মারা যাবে। জি, জনাব কাজল, আমাদের অসংখ্য দর্শক আপনাকে অনেক কমেন্ট করছেন। আমি 2-4টা কমেন্ট একটু পড়ে শুনিয়ে অনুষ্ঠানটা শেষের দিকে নিতে চাই। একজন দর্শক কমেন্ট করেছেন, তোফায়েল আহমেদ, আইন উপদেষ্টা নজরুলের কারণে কোনো মিথ্যা মামলার জামিন হচ্ছে না। এই নজরুল কয়েকদিন আগে বিচারকদের ধমক দেন যেন কারো জামিন না হয়। খায়রুল ইসলাম লিখেছেন, ইতিহাসের নিকৃষ্টতম শাসন চলছে বাংলাদেশে। তার আগে আর এক দুটো আমি একটু মনোযোগ দিতে চাই। অল দিস ডিউ টু নিউ বাংলাদেশ লিখছেন আরেকজন।
অন্য একজন লিখেছেন মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ, উনি উনি সমর্থন জানিয়েছেন আপনার বক্তব্যের। আর একজন লিখেছেন মোহাম্মদ শাহিন প্রধান, একদিন বিচারের মুখোমুখি হতে হবে এই প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ইনশাল্লাহ। আপনি কি হাফিজুর রহমান কার্জন মনে করেন যে গত 16-17 মাসে দেশে যা ঘটেছে এবং এখনো যা ঘটছে, এই যে জুলাই যারা নানান রকম ঘটনা ঘটেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে, অসংখ্য মব হয়েছে, মাজার ভেঙেছে, এই সরকার যে শাসন করেছে তাদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে? আপনি আইনের শিক্ষক, আপনার কাছ থেকে জানতে চাই। মানে আমার কাছে যেটা মনে হয় যে গত 10-15 বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা নানা রকম ভুল ভ্রান্তি করেছে, বড় বড় ব্যত্যয় হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে, এবং আপনার প্রতিষ্ঠান, আপনার যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে। এখন এইটার সুযোগে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে তারা এমন ভাবে পরিকল্পনা করে নেমেছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা শেষ করে দিতে চায়। কারণ আমি তো বাংলাদেশের এই 17 মাসে কোথাও কোনো উন্নতি দেখছি না। আমাদেরকে বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরকারে আসেন তাহলে পরে বাংলাদেশ এখানে মানে সমস্ত পশ্চিমা দেশ এবং সমস্ত উন্নত দেশ এখানে ইনভেস্ট করার জন্য একদম ছোটাছুটি শুরু হয়ে যাবে, এবং আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের প্রত্যেকটা জায়গা। কিন্তু আমি তো দেখছি যে শিক্ষার অবস্থা খারাপ, অর্থনীতির অবস্থা খারাপ, তারপরে আপনার বাংলাদেশে এখন ভিসা টিসা কিছু দিচ্ছে না, রাজনীতির অবস্থা খারাপ, নির্বাচন হবে কিনা, নির্বাচন হলেও আপনার মানে এই যে আপনার একটা মানে এরকম একটা নাজুক অবস্থা আমি মানে যেটা সরকারের উচিত ছিল যে আপনার ক্ষমতা গ্রহণ করার পরে একটা রোড ম্যাপ দেওয়া যে কতদিনের ভিতরে তারা সংস্কার যে কমিশনগুলো কাজ শেষ হবে, কখন তারা নির্বাচন দেবেন। কারণ একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও পরিস্থিতি অনেক স্থিতিশীল হতো বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমরা দেখছি যে সেইটার ব্যাপারেও নানা রকম সন্দেহ তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। কারণ আমি যেটা দেখেছি আমার চারপাশে লোকজনের সাথে কথা বলে কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিংবা যে দল মানে তারা নির্বাচনে জিতবে এরকম একটা হাইপ তৈরি হয়েছে, তারা সরকার গঠন করবে এরকম একটা হাইপ তৈরি করা হয়েছে। কিন্তু আমি লোকজনের সাথে কথা বলে যেমন তার সমর্থন পাই না, আবার ইতিহাস থেকেও তার সমর্থন পাই না। কারণ আমি এই যে ব্রিটিশ আমলে মানে এই যে দলটা হয়েছে তারা বারবার ভুল করেছে। তারা ব্রিটিশ মানে পাকিস্তান হওয়ারও বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশ হওয়ারও বিরোধিতা করেছে। এবং 1970 সাল থেকে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচন যদি আমরা ফলাফল বিশ্লেষণ করি তাহলে তাদের জনসমর্থন ছিল 5-7%। যারা ভোট দিয়েছে তাদের যে অনুপাত, সেই অনুপাতে আমরা যদি দেখি মুক্তিযুদ্ধ বিরোধী যে রাজনৈতিক দল তাদের সমর্থন ছিল 5-7%। এখন ধরেন যে গত সরকারের সময়ে তাদেরকে অনেক রকম দমন পীড়ন হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাস বলে যে আপনি যদি কাউকে নির্মূল করতে চান, কাউকে দমন পীড়ন করেন, তাহলে তারা দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে। তাহলে পরে মানে তারা সিম্প্যাথি পেয়েছে নানাভাবে, তারা নিজেদেরও সাংগঠনিকভাবে রেজিমেন্টেড ফোর্স একটা কাজ করেছে। তাদের ভোট কত বাড়বে? 5-7% থেকে 10%, 15%, 20%, 25%, 25%-এর বেশি তো না। মানে আমি রয়টার্স তারপরে প্রথম আলো সহ অনেকগুলো আপনার যে জরিপ হয়েছে, সেই জরিপের সাথে বাংলাদেশে আবার জরিপকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব এজেন্ডা থাকে, তাদের নিজস্ব রাজনীতি থাকে, যার ফলে জরিপটাও যেমন দেখছি আমি, সাথে সাথে আপনার লোকজনের সাথে কথা বলছি, সাথে সাথে ইতিহাসের দিকে তাকাচ্ছি। আমার কাছে মনে হয় যে তারা সরকার গঠন করতে চান কিংবা তারা ক্ষমতায় আসতে চান। আমি জনসমর্থন নিয়ে আসার কোনো এভিনিউ কিন্তু আমি খুঁজে পাই না। হয় তারা একটা মানে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন, যে ইলেকশনে আপনার নানা রকম কৌশল করে আপনাকে ক্ষমতায় আসতে হবে, নইলে পরে সরকারি সমর্থন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, এগুলো নিয়ে, কারণ সম্প্রতি তো এগুলো নিয়ে আপনার নানা রকম খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। এবং সেইভাবে আমি জানতে চাচ্ছিলাম যে এই সরকার যে কর্মকাণ্ড করেছে 17 মাসে, ভবিষ্যতে কি তারা বিচারের মুখোমুখি হবে কিনা?
আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আপনি এই রাজনীতিক মানে এই 50 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, যখন যে সরকার ক্ষমতায় থেকেছে তারা কিন্তু নিজেদেরকে মনে করেছে অনেক ক্ষমতাবান, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে আইন লঙ্ঘন করে যা যেটাই করেছে, এবং এখন সেটা মানে সব সীমা অতিক্রম করেছে। এখন চলছে নৈরাজ্য, চলছে আপনার মব ভায়োলেন্স, চলছে আপনার মানে পুড়িয়ে মেরে ফেলা, কবর থেকে পুড়িয়ে মেরে ফেলা, তারপরে বাড়িঘর ভেঙে দাও। এখন ধরেন যে এই পরিস্থিতি হয়তো বা থাকবে, মানে যারা এই পরিস্থিতি তৈরি করেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় যারা এই পরিস্থিতি তৈরি করেছেন, তারা হয়তো বা মানে আরো কিছুদিন থাকতে পারবেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর থাকলো। কিন্তু বাংলাদেশটা তো এইভাবে থাকবে না সব। এবং যখনই কোনো আপনার দলীয় সরকার আসবে, নিরপেক্ষ সরকার আসবে, প্রত্যেকটা ঘটনার বিচার। আপনি দেখেন যে এই যে আপনার যদি আপনি শুরু করেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল 1972 সাল থেকে যারা ক্ষমতায় ছিল, আপনার রাজনৈতিক দল, সামরিক সরকার, তারপরে আপনি যারাই ক্ষমতায় ছিল, পরবর্তীতে প্রত্যেকেই কিন্তু বিচারের মুখোমুখি হতে হয়েছে। সুতরাং এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এমনকি এই সরকার যে আপনার প্রথমে এসেছিল, তারা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলেছে যে আপনার সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে চলে গিয়েছেন, এখন নতুন একটা সরকার দরকার, এবং সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে আপনি নতুন একটা সরকার করলেন। কিন্তু 17 মাস পরে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চলছে, যখন আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি সীমাহীন, যখন আপনার অর্থনীতি স্থবির, যখন আপনার শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে প্রত্যেকটা জায়গায় একটা নৈরাজ্য চলছে, তখন তো আর আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে এবং আপনি অনির্বাচিত একটা সরকার কি মানে মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে থাকবে? মানে মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটার তো বিস্ফোরণ হবেই। হ্যাঁ, এবং আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, 10 বছর পর পর কিন্তু এখানে গণ অভ্যুত্থান হচ্ছে। হ্যাঁ, 10 বছর পর, 12 বছর পর কিন্তু এখানে গণ অভ্যুত্থান হচ্ছে। এখান থেকে যদি যারা শাসন করে, এখান থেকে যারা মানে পাওয়ার এলিট, তারা যদি শিক্ষা না নেন, তাহলে পরে তো এইভাবেই আন্দোলন হতে থাকবে, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে, বিবর্তনের মধ্য দিয়ে হয়তো বা মানে 50 বছর পরে, 50 বছর তো হয়ে গেল, আরো কয়েক দশক পরে বাংলাদেশ একটা মোটামুটি সহনীয় একটা গণতন্ত্র পেলেও পেতে পারে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। আমি আপনার কাছ থেকে আমার আরো জানার ছিল, আমাদের আরো সাবজেক্ট ছিল। আমরা সংবিধান, আইন আদালত নিয়ে, এবং এই যে হানা ভোট হচ্ছে, বাংলাদেশের সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে, এইসব নিয়ে আপনার মতামত জানার অপেক্ষায় থাকবো নিশ্চয়ই।